এসব কি মা? আমার বাড়িতেই আমাকেই বরণ করতে হবে কেন? রাগে গা জ্বলে উঠল নাজের। জামাই বেশি কাজ করায় মানে সে তো তাকে ঘরে কোনো কাজে হাত পর্যন্ত দিতে দেয় না। নাজ শেষমেশ নিজেকে সামলে রাখতে না পেরে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার পরীক্ষা ছিল, রাতে ঘুম হয়নি, সহজ ব্যাপারটা এটা বাড়িয়ে বলার কি আছে? মহিলাদের মাঝে হাসি রোল পড়ে গেল, আর নাজের অস্বস্তি সকল পর্যায়ে ছাড়িয়ে গেল। অস্বস্তি থেকে মুক্তি পেতে সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে গেল নাজ। তাদের বাড়ির পেছনে বিশাল এক পুকুর। পুকুরে বিরাট এক নৌকা বাঁধা রয়েছে। নৌকা নাজদেরই। পুকুর ঘাটে বড় বড় কাঁঠাল গাছ। নাজের দাদা এই জায়গায় প্রচুর গাছগাছালি লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনো গাছ বাঁচল না, কেবল এই কাঁঠাল গাছগুলো বেঁচে রইল। নাজ পুকুরে পা ডুবিয়ে বসে রইল। চারিদিকে কনকনে শীত, তবুও পুকুরে পা ডুবিয়ে বসে থাকার মাঝে অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। নাজের মনটা ভার হয়ে আছে। মনে হচ্ছে এখানে না এলেই ভালো হতো। ওই মানুষটাকে ছাড়া সে কি করে থাকবে এতগুলো দিন? তার মাঝে যে নাজ ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছে, সে কি কোনোদিনও বুঝবে না? নাজ যদি একবার গিয়ে অনুরোধ করে, আজকে রাতটা এখানেই থেকে যান। তবে কি সে অনুরোধ রাখবে? মোটেই না। গম্ভীর গলায় বলবে, ইম্পসিবল। আমি ছুটি নিয়ে আসিনি। এখানে একদিন থেকে গেলে কাজের ক্ষতি হয়ে যাবে। আরো একটা ইচ্ছা তীব্রভাবে উকি দিচ্ছে নাজের মনে। সাইম নিশ্চয়ই একটু পরে ঢাকায় ফিরতে বাসটা ধরবে। তার সঙ্গে যদিও নাজও আবার ফিরে যায়, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? হয়তো তার আত্মীয়দের মাঝে হাসি রোল পড়ে যাবে। পড়ুক। যে মানুষগুলো সারা বছর ফোন করে একটাবার খোঁজ পর্যন্ত নেয় না, তাদের হাসা হাসিতে কি বা আসে যায়? নাজ হঠাৎ লক্ষ্য করলো সাইম পুকুরের দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই তার ঠোঁটে প্রচ্ছন্ন হাসি ফুটে উঠল। সাইম নিঃশব্দে এসে বসলো তার পাশে। কয়েক মুহূর্ত নীরবতার মাঝেই কেটে গেল। তবে এই নীরবতা একেবারেই অসহনীয় নয়। যুগের পর যুগ অনায়াসে পার করে দেওয়া যায় এই রহস্যময়ী নীরবতার মাঝে। অবশেষে সাইম নীরবতা ভেঙে বলল, মন খারাপ? নাজ স্বাভাবিক গলায় বলল, না, মন খারাপ হতে যাবে কেন? এখানে একা একা বসে আছো যে? আপনিও তো এখানে এসে বসেছেন। আমার কথা আলাদা। আমি চিরকালই আত্মীয় স্বজনদের সহ্য করতে পারি না, কিন্তু তুমি তো এসব গ্যাদারিং পছন্দ করো। আমি মোটেও গ্যাদারিং পছন্দ করি না। এতগুলো দিনে এই চিনলেন আমাকে। আমার পছন্দের মানুষগুলো আশেপাশে থাকলে তবেই পছন্দ করি। ও, সাইম চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে বলল, জায়গাটা খুব সুন্দর। সব আমার দাদার কাজ। আগে এখানে পুকুর ছিল না, এত বড় বড় গাছও ছিল। আমার দাদা নিজের হাতে গাছগুলো লাগিয়েছেন, পুকুর কাটিয়েছেন। দাদা চলে যাওয়ার পর যখন বাবা বাড়িটা পেল, তখন সে তেমন কিছুই করলো না, শুধু পুকুরের ওপারে এই নৌকাটা রেখে দিল। তাতেই নাকি পুকুরের সৌন্দর্য বহুগুণ বেড়েছে। উনি নৌকা বাইতে পারতেন? আমাদের 14 গোষ্ঠীতে কেউ পারে না। বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে পূর্ণিমা রাতে আমরা নৌকার ভেতর গিয়ে বসে থাকতাম। চাঁদটার ছায়া যখন জলের উপর পড়ে, কি যে অদ্ভুত লাগে। সাইম সামান্য হেসে বলল, চাঁদের ছায়া না, নাচ প্রতিফলন। নাজ আহত গলায় বলল, আমার ভুল না ধরে থাকতে পারেন না আপনি? অভ্যাস হয়ে গেছে। আমারও। কোন অভ্যাস? নাজ অন্যমনস্ক হয়ে বলল, না, কিছু না। আমি এখানে উঠি, নাহলে বাস পাবো না। এখনই চলে যাবেন? আর একটু থাকুন। বেশি মন খারাপ করো না, কদিন পরেই এসে নিয়ে যাব। নাজ সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেয়ে বলল। সাইম উঠে দাঁড়ালো। তার দেখা দেখি নাজও উঠে দাঁড়ালো। এই মুহূর্তটার জন্য বহুকাল অপেক্ষা করেছিল সে। অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভেবেই প্রবল এক স্রোত তার শির দ্বারা প্রকম্পিত করে বয়ে গেল। নাজ তার সোয়েটারের পকেট থেকে সেই ভাঁজ করা নীল কাগজটা বের করে সাইমের দিকে বাড়িয়ে দিল। সাইম কাগজটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। নাজ দীর্ঘ এক শ্বাস নিয়ে থেমে থেমে বলল, কাগজটা এখন খুলবেন না, আজ রাত 12টার বাজার সঙ্গে সঙ্গে খুলবেন। কেন? আজ রাত 12টায় কি? কাগজটা খুললেই জানতে পারবেন। বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজনেরা গম্ভীর ভঙ্গিমায় আলোচনায় বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দু সাইম। ছেলেটা এতগুলো মানুষকে অগ্রাহ্য করে কি করে ঢাকায় ফিরে গেল, তাই ভেবে পাচ্ছে না সকলে।
এসব আলোচনার অংশ নেওয়ার কোনো মানে হয় না, তাই নাচ আর কণা এক প্রকার পালিয়েই এসেছে শিউলিদের বাড়িতে। নাচ, কণা, শিউলি আর মালা, এই চারটি মেয়ে একত্র হলেই এলাকার মানুষের জন্য বিভীষিকার সৃষ্টি হয়। একত্রে এরা কত কাণ্ড যে বাঁধিয়েছে তার হিসেব নেই। মানুষের সাইকেলের চাকা পাংচার করে দেওয়া, বাচ্চাদের লবণ মেশানো চকলেট খেতে দেওয়া, কেউ তাদের একজনের সঙ্গে একটু খারাপ আচরণ করলেই তাদের কাদায় ফেলে দেওয়া, সকল প্রকার উদ্ভট কাজের রেকর্ড আছে এই চারজনের নামে। বর্তমানে তারা পা ভাঁজ করে বসে আছে শিউলির বিছানায়। শিউলির মা রাশেদা খাতুন এক গাদা পিঠাপুলি নিয়ে এলেন। নাচ স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, এসবের কি দরকার ছিল খালা? রাশেদা খাতুন আন্তরিক গলায় বলল, না মানে কতগুলো দিন পর তোমাকে দেখলাম। আমি তো শিউলিকে প্রায় তোমার কথা বলি। তাই নাকি? কি বলেন? বলি দেখ, মেয়েটা বিয়ে শাদি করে কত সুখে আছে। বিয়ের ব্যাপারে যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় ততই মঙ্গল। লেখাপড়া তো বিয়ের পরেও করা যায়, কি বলো মা? নাচ বহু কষ্টে হাসি চেপে রেখে বলল, ঠিক বলেছেন খালা। আমি তো বলি এই শীতেই ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিন শিউলিকে। এটাই তো সমস্যা মা, ভালো ছেলে কই পাই? সবার তো আর তোমার মতো রাজ কপাল নেই। শিউলি এই প্রসঙ্গ থেকে মুক্তি পেতে হুট করে বলে উঠল, মা, নাচকে তোমার সে বিখ্যাত নাড়ু খাওয়ালে না? রাশেদা খাতুন আতকে উঠে বললেন, দেখেছিস, একদম ভুলে গেছি। নাজমা, তুমি পিঠে খাও, আমি নাড়ু নিয়ে আসছি। তিনি ব্যস্ত পায়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। নাচ হাসতে হাসতে বলল, আহা, বেচারিকে পাঠিয়ে দিলে কেন? ভালোই তো লাগছিল তোর বিয়ের আলাপ করতে। শিউলি শুকনো মুখে বলল, হয়েছে, তোকে আর খটকালি করতে হবে না। শিউলি, হুম। তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো দেখাচ্ছে না? শিউলি ভ্রুকুচকে বলল, তুই কি ঢাকায় গিয়ে আমার চেহারাটাও ভুলে গিয়েছিস? আমি এমনই দেখতে। মোটেও ভুলিনি, বললেই হলো আমি এমনই দেখতে। নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। শিউলি কিছু বলতে যাবে তখনই মালা বলে উঠল, কি আবার হবে? যেদিন থেকে প্রেম করতে শুরু করছে সেদিন থেকে চেহারার এই দশা। 2 মিনিট পর পর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আর মুখটা প্যাঁচার মতন করে রাখে। নাচ বলল, চেচি শিউলি, আমি তো ভেবেই পাই না তোর প্রেম করার কি দরকার। এটা প্রেম করার বয়স হলো? শিউলি আহত গলায় বলল, নিজে বিবাহিত মহিলা হয়ে আমাকে প্রেম করতে নিষেধ করছিস? আরে বাবা, বিবাহিত হওয়া আর প্রেম করা তো এক জিনিস নয়। বিয়ে হলো সারা জীবনের ব্যাপার। প্রেম প্রেম মানেই টাইম ওয়েস্ট। এই কানা, তোর ভাবিকে জ্ঞান দিতে বারণ করতো। কণা কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, কি যে বলিস শিউলি, ভাবি মানুষ এভাবে অসম্মান করতে পারি? নাচ বাদে সকলে একযোগে খিলখিল করে হেসে উঠল। নাচ সরু গলায় বলল, হয়েছে, এবার কাজের কথায় আসি। এই মেলা, শিউলির বয়ফ্রেন্ডটা কেমন রে? বাজে, বিশ্রী, ফালতু, জঘন্য, স্টুপিড একটা ছেলে। এই বছর এই শেষে দেবে। যেমন লেখাপড়ায় বাজে, তেমনই চেহারার দশা। দেখে মনে হয় যেন 1 বছর গোসল করেনি। শিউলি ধমকের সুরে বলল, চুপ কর তো মালা, শিহাব অনেক ভালো ছেলে। শিহাব তো নয়, যেন রিহাব। নাচ কৌতূহলী গলায় বলল, তুই দেখছি বেচারাকে দেখতেই পারিস না। কাহিনীটা কি? কণা বলল, কাহিনী হলো শিহাব ভাই একদিন মালাকে মোটি বলেছিল। কি বলেছে? মোটি। শিহাব ভাই একদিন বলেছিল আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। মালা তখনও কলেজের ভিতরে। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। শিহাব ভাই হঠাৎ করে শিউলিকে বলে উঠল, তোমার মোটি বান্ধবীরা তো এখনো এলো না। আর মালা ঠিক তখনই দাঁড়িয়েছিল আমাদের ঠিক পেছনে। কথাটা শোনার পর থেকেই শিহাব ভাই ওর চোখের বিষ। মালার আগে গজগজ করতে করতে বলল, এত ভাই ভাই করিস কেন? তোর কোন মায়ের পেটের ভাই ওই রিহাব? শিউলি আহত গলায় বলল, শিহাব কিন্তু এই ঘটনার পর তোকে বহুবার সরি বলেছে, তবুও তুই বেচারাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছিস। আমার কাছে ওইসব সরি টরি কোনো মূল্য নেই। নাচ বলল, তাহলে তোর সঙ্গে ওই রিহাব মানে শিহাব ভাইয়ের ঝগড়া হয়নি? শিউলি বলল,
ঝগড়া হতে যাবে কেন? আমরা একসঙ্গে ভালোই আছি। তাহলে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? শিউলি ব্যথিত দৃষ্টিতে মালা আর কণার দিকে তাকিয়ে বলল, তোরাই বল, আজ বালা স্যার কি করেছে? বালাচের? সেটা আবার কে? মালা আগ্রহ নিয়ে বলল, অক্ষয় কুমারের বালা চরিত্রর কথা মনে আছে? হ্যাঁ। আমাদের কলেজে নতুন এক স্যার এসেছে, কম বয়সী, কিন্তু মাথার সব চুল পড়ে গেছে, আবার ইয়া বড় এক গোপ রাখে, হুবহু অক্ষয় কুমারের বালা চরিত্রের মতন দেখতে, তাই আমরা আড়ালে ডাকি বালা স্যার। নাচ হাসতে হাসতে বলল, তোরা পারিসও। সেই কোন যুগের বালা চরিত্র সেটাকে এখনো মনে রেখে বসে আছিস? মনে ছিল না তো, স্যারকে দেখে মনে পড়ছে। তা বালা স্যার কি এমন করলো যে আমাদের পরীর মতো বান্ধবীটা মুখ ভোতা করে বসে আছে? মালা সতর্ক কণ্ঠে বলল। শিউলি বলল, প্রথম প্রথম বালা স্যার শিউলিকে খুব পছন্দ করতো, বুঝলি? শিউলির কোনো কিছুই বুঝতে অসুবিধা হলে সুন্দর করে বুঝিয়ে দিত। পরীক্ষায় হলে হাজারবার দেখাদেখি করলো, কিছু বলতো না। কিন্তু একদিন বালা স্যার রিহাবের সঙ্গে দেখে ফেলে শিউলিকে। সেদিন থেকে বেচারিকে একেবারেই সহ্য করতে পারে না। বলিস কি? হুম, আজকাল কথায় কথায় শিউলিকে ধমক দেয়। কিছু বুঝতে অসুবিধা হলে গলা গড়াই বলে, লেখাপড়া ছেড়ে মানুষের বাড়ি কাজে নাও। আজ তো সে সব সীমা ছাড়িয়ে গেছে। মানে? হ্যাঁ। কণা গম্ভীর গলায় বলে উঠল, কিন্তু বালা স্যার আজ প্রথমবারই শিউরির খাতা তুলে নিয়ে গেছে। খাতা ফেরত দিয়েছে 20 মিনিট পর। বেচারি তো সবগুলো অবজেক্টিভ দাগাতেই পারলো না। নাচ হতভম্ব হয়ে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোরা হাত গুটিয়ে বসে আছিস? শিউলি হতাশ গলায় বলল, তো কি করব? আজকাল কলেজের নিয়মকানুন নিয়ে বেশ কড়াকড়ি চলছে। উল্টোপাল্টা কিছু করতে গেলেই সাসপেন্স খাবো। তোরা এই কলেজে পড়িস তাই সাসপেনশন খাবি, কিন্তু আমি তো আর এই কলেজের ছাত্রী নই। মানে? বালাসেরের বাড়ি চিনিস তোরা? চিনি তো, কিন্তু কেন? নাচ বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। চল তোদের মজা দেখাই। নাজের কথাটাই সকলে যেন আশার আলো দেখতে পেল। সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়ে নাজের পিছু পিছু বাড়ির বাইরে চলে এলো। শিউলিদের বাড়ি থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি নয়, পায়ে হেঁটে গেলে কয়েক মিনিট লাগে মাত্র। সকলে আবারও গল্পে মেতে উঠে পৌঁছে গেল বাজারে। নাচ অপরিচিত এক দোকানে গিয়ে 2 ডজন ডিম কিনল। মালা অবাক গলায় বলল, এতগুলো ডিম দিয়ে কি হবে নাজ? বললাম না মজা হবে। কণা থমথমে গলায় বলল, আমার ভাইয়ার টাকাগুলো এভাবে নষ্ট করছিস? তোর ভাইয়া আমাকে টাকা দেয়ই নষ্ট করার জন্য। চল তো এখন বালাসের বাড়িতে। তারা 4 জনে ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে বালা স্যারের বাড়ি। বাড়িটা তেমন আহামরি কিছু নয়, মাথার উপর রঙিন টিনের ছাদ আর সামনে প্রশস্ত উঠান। গ্রামের আর 5টা সাধারণ সচ্ছল বাড়ির মতোই। বাড়ির উঠোনে 100 পাওয়ারের একটা বাল্ব ঝুলছে। সেই বাল্বটাকে তাক করিয়ে একটা ডিম ছুঁড়ে মারল নাস। তার নিশানের প্রশংসা করতেই হয়। ডিমটা সোজা গিয়ে পড়লো বাল্বের উপরে। ঝনঝন শব্দ করে ভেঙে গেল জিনিসটা। নাচ শিউলির দিকে ডিমগুলো বাড়িয়ে বাড়িয়ে দিয়ে বলল, নে, মনের যত রাগ আছে সব ছুঁড়ে মার। নাচের কথা মতোই শিউলি ওই বাড়ির দিকে একটা একটা করে ডিম ছুঁড়ছে, আর একটু একটু করে মনে জমে থাকা সকল রাগও পানি হয়ে যাচ্ছে। শিউলির দেখা দেখি এবার কণা আর মালাও ডিম ছুঁড়ছে। এতটা আনন্দ যেন তারা জীবনেও পায়নি। নিমিষেই ভেঙে পড়ল বাড়ির জানালার 6টা কাঁচ। পুরো উঠান ডিমে ডিমে ছেয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। নাচ আচমকাই কি যেন মনে করে উঠে দাঁড়ালো। বালা স্যারকে লক্ষ্য করে ছুঁড়ে মারল শেষ ডিমটা। এবারও নিশানায় এতটুকুও ভুল হলো না। ডিমটা সোজা গিয়ে পড়ল স্যারের টেকো মাথার উপরে। এখানে আর 1 সেকেন্ডও থেকে কাজ নেই। তারা 4 জন এক নিঃশ্বাসে ছুটে পালালো। বালা স্যারের বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই শিউলি হাঁপাতে হাঁপাতে বলল, আমার সে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না দোস্ত। তুই এসেই আমার মনটা ভালো করে দিলি।
এবার কিন্তু তুই কিছুতেই ঢাকায় ফিরে যেতে দিচ্ছি না। নাজও হাঁপাতে হাঁপাতে বলল। এরপর কেউ কিছু বললেই আমাকে জানাবি, মুখটা গোমড়া করে বসে থাকবি না। গোমড়া মুখে তোকে খুবই বিশ্রী দেখায়। মালা বলল। তুই শিউলির বেলায় বিশ্রী দেখাই তাই না? আর ওই রিহাব যে আমাকে মোটু বলল, তার বেলায় কিচ্ছু না। কি ভেবেছিস ছেড়ে দেবো নাকি রিহাবকে? শিউলি আতকে উঠে বলল। তোর মাথায় আবার কি চলছে নাজ? সেটা কাল সকালেই দেখতে পাবি। এমন শিক্ষা দেব তোর রিহাবকে, জীবনেও কাউকে মোটি বলবে না। দোস্ত প্লিজ, এটা না করলে হয় না? আরে বাবা, শিহাব তো ঠাট্টা করছিল। মালাকে নিয়ে ঠাট্টা করার অধিকার কে দিয়েছে ওকে? শোন শিউলি, আমার বান্ধবীদের কেউ বিরক্ত করলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না, সে যেই হোক। কণা উৎসুক গলায় বলল। ওর বাড়িতেও ডিম ছুঁড়ে মারবি নাচ? আরে না, সবার বাড়িতে একই জিনিস ছোড়া বোরিং ব্যাপার। কাল সকাল সকাল তোরা কয়েক বালতি দুর্গন্ধযুক্ত ময়লা জোগাড় করবি, ওই ব্যাটার বাড়ির সামনে ফেলে আসবো। আগ্রহ আর উত্তেজনায় মালা আর কণার চোখ দুটো চকচক করে উঠল। শিউলি অনবরত তাদের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছে, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। অতিথিদের প্রস্থানের পর বাড়িঘর গোছগাছ করতে করতে বেশ অনেক রাত হয়ে গেল। আয়েশা বেগম লক্ষ্য করলেন নাজ চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। বসার ঘর জুড়ে মেয়েটার মধ্যে বিচিত্র এক অস্থিরতা লক্ষ্য করলেন তিনি। আয়েশা বেগমের কাছে আজ মনে হচ্ছে মেয়েটা যেন অনেক বড় হয়ে গেছে। এই তো কয়েকদিন আগেও তার চোখে মুখে শিশুসুলভ চঞ্চলতা দেখা যেত, এখন আর দেখা যায় না। বিয়ের পরে কি সব মেয়ে এভাবে বদলে যায়? আয়েশা বেগম স্বাভাবিক গলায় বললেন। কি রে নাচ, ঘুমাবি না? চমকে ওঠার মতো কোনো কথা নয় এটি, তবুও নাচ ভয়ঙ্করভাবে চমকে উঠল, যেন এমন কথা সে জীবনেও শুনেনি। নাচ অস্থির গলায় বলল। হ্যাঁ, এখনই ঘুমাবো। ও মা, এখনই আবার কি? 12টা বাজতে চলো। নাচ ভোরকে উঠে ঘড়ির দিকে তাকালো। কই, 12টা তো এখনো বাজেনি, কয়েক মিনিট বাকি আছে। কি রে নাচ, কি হলো? নাচ বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে বলল। কিছু না মা, তুমি ঘুমিয়ে পড়ো। তুই ঘুমাবি কখন? না মা, আমার কাজ আছে। এত রাতে কি এমন কাজ? তুমি বুঝবে না। আমি আর ভাবলাম আজ বহুদিন পর মা মেয়ে একসঙ্গে ঘুমাতে যাব, সারা রাত জেগে গল্প করব। নাচ ব্যাকুল কণ্ঠে বলল। এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি, আর তুমি আছো তোমার গল্প নিয়ে। কিসের টেনশন রে মা? বললাম তো বুঝবে না, আমাকে বিরক্ত করো না তো মা। ঘড়ির কাঁটায় কাঁটায় রাত 12টা। নাচ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কাঁটার দিকে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার সমস্ত অন্তরাত্মা। বুকের ধুকপুক এতটাই বেড়ে গেছে যেন পৃথিবীর সকলের কাছে পৌঁছে যাবে সেই আওয়াজ। মানুষটা কি চিঠিটা পড়ে দেখছে? পড়ার সঙ্গে সঙ্গে কি কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে সেই চিঠি, নাকি যত্ন করে তুলে রেখেছে বুক পকেটে? কোনো কিছুই ভালো লাগছে না। নাজের মাথার দুপাশে শিরা দপদপ করে জ্বলে উঠছে। ইচ্ছা করছে জাগতিক সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। সাইমের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 1:30 বেজে গেল। তার সারা দিনটা বলতে গেলে কেটেছে বাসের ভেতরই। ঢাকা শহরের চিরচেনা যানজট ঠেলে বাসায় যে পৌঁছাতে পেরেছে এই অনেক। বেচারা এখন ভীষণ ক্লান্ত, কোনো মতে ফ্রেশ হয়ে ঘুমোতে পারলে বাঁচে। হঠাৎ মনে পড়ল নাজের সেই কাগজের কথা। কাগজটার ভাঁজ খুলতেই চোখে পড়ল দীর্ঘ এক চিঠি, সম্বোধনহীন চিঠি। অবশ্য এটাই তো স্বাভাবিক। নাজ তো আর তাকে কিছু ডাকে না, চিঠিতে সম্বোধন করবে কি বলে? এত সব লেখা পড়ার মতো তিল পরিমাণ শক্তি অবশিষ্ট নেই সাইমের মাঝে। ক্লান্তিতে চোখ দুটো সীসার মতো ভারী হয়ে আসছে, তবুও মেয়েটা এত করে বলে দিয়েছে বলেই পড়তে শুরু করলো। আর পড়তে পড়তেই তার চোখ মুখ থেকে ক্লান্তি দূর হয়ে ক্রমেই চলে এলো ভিন্ন এক অনুভূতি। চিঠিটা এরকম। আপনার উপর আমার ভীষণ রাগ হচ্ছে জানেন, রাগে পুরো পৃথিবীটা চুরমার করে ফেলতে ইচ্ছে করছে। এত সহজেই আজকের দিনটা কথা ভুলে গেলেন? দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। 1 বছর আগে ঠিক এই দিনে নাবালিকা একটি মেয়েকে বিয়ে করে সারা জীবনের জন্য ফাঁসিয়ে দিয়েছিলেন আপনি। এবার মনে পড়েছে, এই 1 বছরে আপনার জীবনে আমার অস্তিত্ব কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি জানি না।
আপনার মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি আদৌ পেরেছি কিনা তাও জানি না। আপনার মনের খবর আমি জানবো কি করে? আমি তো জানবো আমার মনের খবর। এতগুলো দিনে কি টের পেয়েছেন কতটা ভীতু মেয়ে আমি? অন্ধকারে ভয় পাই, রক্ত দেখলে প্রায় অজ্ঞান হয়ে যাই। আমাকে আপনি কি করে সহ্য করেন বলুন তো? এতটা ভীতু হওয়া সত্ত্বেও মনে প্রচুর সাহস সঞ্চয় করে লিখতে বসেছি। লেখাটা পছন্দ না হলে কোনো দিনও উত্তর দিতে হবে না। চাইলে আপনার স্বভাব মতো আমাকে কয়েকটা ধমকও দিতে পারেন। তবুও দিন শেষে আমার মনের কথাগুলো তো আর অজানা থাকবে না আপনার। আমি কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারি না জানেন। একজনের দিকে তাকিয়েছিলাম 1 বছর আগে, চোখ দুটো এখনো তার দিকে আটকে আছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে সামলে রাখতে, আমাদের মাঝে যে সূক্ষ্ম দেয়াল তৈরি করেছেন আপনি তার অপর প্রান্তে থাকতে, কিন্তু পারি না। কেবলই ইচ্ছে হয় দেয়াল টপকে ওপারে চলে যেতে। সব দোষ আপনার। আমি তো গ্রামের আর 5টা সাধারণ ডানপিটে মেয়ের মতোই ছিলাম। হুট করে আপনি এসেই আপনার চঞ্চল হৃদয়টাকে প্রশান্তিতে ভরিয়ে দিলেন। নিজের উপস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেলেন আমায়, যে জগতে একমাত্র আপনি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। আপনি কি জানেন হাসলে আপনাকে কতটা সুন্দর লাগে? যদিও খুব কম হাসতে দেখেছি, তবুও যতবারই দেখেছি মোহিত হয়ে রয়েছি। মনে হয়েছে যেন এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। হয়তো কখনো খেয়াল করেননি আপনার গলার স্বর, আপনার ছায়া, আপনার পায়ের আওয়াজ, সব কিছুরই মধ্যে মিশে আছি আমি। আমার অস্তিত্ব আপনাকে ছাড়া অপূর্ণ। প্রথম দিকে আপনাকে করলার মতো তিতা একটা মানুষ মনে হতো তিতা এই মানুষটা এসে আমার পুরো জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে। আসলেই তো ধ্বংস করেছেন, এমন তীব্রভাবে ধ্বংস করেছেন যে আপনি বাদে কোনো কিছু ভাবার সাধ্য অবশিষ্ট নেই আমার মাঝে। আশেপাশে যাই দেখি তাতে আপনাকেই খুঁজে বেড়াই। মনে হয় যেন সব কিছুই কোনো না কোনো ভাবে গিয়ে আপনাকে স্পর্শ করবে। যে কথাটা বলার জন্য বহু কাল ধরে অপেক্ষা করে আছি, যে কথাটা বলার জন্য দীর্ঘ এই চিঠি, সে কথাটা বলেই ফেলি তাহলে। লিখতে বসে আমার হাত দুটো তরতর করে কাঁপছে, বুক ধুকপুক করছে। আপনি যখন পড়ছেন তখনও নিশ্চয়ই মায়ের বাড়িতে দুশ্চিন্তায় ছটফট করছি আমি। কথাটা হলো, আমি আপনাকে ভালোবাসি সায়েম। মনের অজান্তে পাগলের মতো ভালোবেসে ফেলেছি আপনাকে। শুধুমাত্র আপনাকে পেলে জীবনে আর কোনো চাওয়া থাকবে না আমার। একটাবার ভালোবাসবেন আমাকে। ইতি, আপনার FM রেডিও। এসবের মানে কি নাজ? গম্ভীর গলায় বলল সাইম। মোবাইল স্ক্রিনে সাইমের নামটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গে নাজের হৃদয় স্পন্দন যেন কয়েকগুণ বেড়ে গেল। মুহূর্তের মাঝেই হাজারটা ভাবনা এসে বাসা বাঁধল তার মস্তিষ্কে। সাইম ফোনে কি বলতে পারে, ভাবনাগুলো সে সংক্রান্তই। তবে মানুষটা যে এমন কিছু বলতে পারে তা হয়তো ছিল নাজের ভাবনারও বাইরে। তাই বরকে গিয়ে বলল, জি। সাইম ক্ষুদ্র কণ্ঠে বলল। কোন সাহসের ভাবছো লিখেছো তুমি? নাজ চুপ করে রইল। এসব কি হচ্ছে? সবকিছু এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? নাজ জানতো মানুষটা চিঠি পড়েই তাকে ফোন করবে, তাই ফোনে মানুষটা কি বলবে সে কথাগুলো মনে মনে সাজিয়ে রেখেছিল নাজ। কিন্তু সে ফোনে যে এতটা রাগ নিয়ে কথা বলবে তা ছিল নাজের কল্পনার অতীত। এবার সে কি করবে? সাইম আবারও বলল, না, চুপ করে থাকবে না, উত্তর দাও। এসবের মানে কি? এটাও কি তোমার লাইব্রেরিতে তেলাপোকা ছেড়ে দেওয়ার মতো কোনো কাজ? নাজ আতকে উঠে বলল, না। তাহলে অ্যাকচুয়ালি লিখেছ? সাইম কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল, ভালোবাসা মানে জানো তুমি? বাংলা সিনেমা থেকে 2-1 লাইন লিখে শেষে জোরে দিলে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা এতই সহজ? নাজের গলা পর্যন্ত কান্না এসে গেছে। ইচ্ছে করছে ফোনটা কেটে দূরে কোথাও পালিয়ে যেতে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। তবুও বহু কষ্টে নিজেকে সামলে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, সিনেমার কোনো লাইন তো লিখিনি, যা লিখেছি সবই আমার নিজের কথা। নিজের কথা হতেই পারে, তোমার বয়সটা এমন। কারো উপরের ইনফ্যাচুয়েশন জন্মানো বড় কোনো ব্যাপার নয়।
তাই বলে তোমার 2 দিনের মোহকে ভালোবাসা বলে চালিয়ে দেবে? 2 দিনের মোহ কথাটা ঝনঝন করে বেজে উঠল নাজের কর্ণকুহরে। এতটা মানুষের জীবনে সব থেকে মূল্যবান একটা মানুষের জীবনে সব থেকে মূল্যবান অনুভূতিকে কেউ এতটা তাচ্ছিল্যের সঙ্গে দেখতে পারে? নাজের খুব বলতে ইচ্ছে করছে। আমি না নয় নাই জানলাম ভালোবাসার মানে, আপনি জানেন? কখনো ভালোবেসে দেখেছেন কাউকে? নাজ বলতে পারল না, নিশ্চুপ হয়ে বসে রইল। অপর প্রান্ত থেকে আরো কিছু শোনার আশায় সাইম পরিষ্কার গলায় বলল, আমার কাছে কখনো মনে হয়নি যে আমাদের সম্পর্কটা ভালোবাসার দিকে এগোতে পারে। তুমি নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তবু এতটুকু নিশ্চয়ই বুঝতে পারো যে তোমার আমার সম্পর্ক আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো নয়। আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। নাজ হুট করে অন্যরকম গলায় বলল। আমি রাখি, হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। অপর প্রান্ত থেকে এবার আর কোনো উত্তরের অপেক্ষায় রইল না নাজ। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। তার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। চিন্তা করার ক্ষমতা ক্রমেই হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আচমকাই মানুষটা তাকে এক কৃষ্ণ গহ্বরে ফেলে দিয়েছে। সে তলিয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে। মাথার ভিতরে শুকনো এক ধরনের যন্ত্রণা শুরু হয়েছে এবং ক্রমেই বাড়ছে। এই যন্ত্রণা আরো বাড়বে, দীর্ঘদিন ভোগাবে তাকে। বাবা চলে যাওয়ার পর ঠিক এভাবেই মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল তার। নাজ কখন যে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের পুকুর ঘাটে এসে বসেছে নিজেই খেয়াল করেনি। সময়টা যেন থেমে গেছে তার জন্যে। প্রবল ঘুরে আচ্ছন্ন হয়ে নাজ তাকিয়ে রইল পুকুরের জলের দিকে। আজ পূর্ণিমার রাত, অরিন্দ সুন্দর চাঁদটা ঠিক মাথার উপরে। সম্ভবত এই প্রথমবার পুকুরের জলে চাঁদের প্রতিফলন মোহিত করে তুলল নাজকে। একটু আগে যা ঘটে গেল সবই কি তার কল্পনা নাকি বাস্তব? কল্পনায় তো কত কিছুই দেখে নাজ। এটাও যদি সে কল্পনার কাতারে পড়ে যায় তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? ভেবে ভোর 6:51। অন্ধকার ঘরে চোখ দুটো বুঝে শুয়ে আছে নাজ। সারা রাত এক মুহূর্তের জন্যেও চোখ দুটো বন্ধ হয়নি তার। চোখের ভেতরে কেমন যেন জ্বালাপোড়া হচ্ছে। আশেপাশে কেউ পেঁয়াজ কাটতে বসলে যেমন জ্বালাপোড়া করে ঠিক সেরকম। নাজ ঘুমোতে চাইছে কিন্তু পারছে না। হুট করে তার ঘরে এলো কণা। তার মধ্যে ফুর্তি ফুর্তি আমেজ। কণা নাজের বিছানায় বসে উৎফুল্ল গলায় বলে উঠল, দোস্ত উঠে পড়, মিশনে নামতে হবে তো। নাজ যন্ত্রের মতো উঠে বসতে বসতে অন্যমনস্ক গলায় বলল, কি হয়েছে? বহু কষ্টে 5 বালতি আবর্জনা জোগাড় করেছি। ওহ, জোগাড় করেছিস না? হ্যাঁ, জলদি উঠে আয়। 8টার মধ্যে বাড়ি থেকে শিহাব বেরিয়ে যাবে, তার আগেই কাজটা সারতে হবে। নাজ অস্পষ্ট গলায় বলল, আমার যেতে ইচ্ছে করছে না, তোরা যা। আমরা যাব মানে? সব প্ল্যান করলি তুই, আর তোরই কিনা যেতে ইচ্ছে করছে না? না, ওই শরীরটা খারাপ লাগছে, তোরা যা, মজা কর। কিছুই বুঝলাম না, কাল রাত পর্যন্ত ভালোই ছিলি, হুট করে কি হলো? কেউ কিছু বলেছে? নাজ আতকে উঠে বলল, না, কে কি বলবে? আমার মাথাটা ধরেছে, আর কি একটু ঘুমাই, তাহলে বোধহয় ভালো লাগবে। কণা গম্ভীর গলায় বলল, সকাল সকাল দিনটাই মাটি করে দিলি। সরি দোস্ত। গেলাম আমি। ভালো কথা, মা তোকে দুপুরে আমাদের সঙ্গে খেতে বলেছে। কেন? কেন মানে? ওটা তো শ্বশুর বাড়ি না, আজ মাথার যে কটা তার অবশিষ্ট ছিল সেগুলো কি ছিঁড়ে গেছে নাকি? নাজ ক্লান্ত গলায় বলল। কণা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেল নাজ। পৃথিবী ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে তার। একমাত্র ঘুমই বোধ হয় জাগতিক সকল যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে মানুষকে। নাজের ঘুম ভাঙল বেলা 11টায় মায়ের ডাকে। আয়েশা বেগম উদ্বিগ্ন গলায় ডাকলেন, কিরে নাজ, আর কত ঘুমাবি? বেলা হয়ে গেছে, এবার উঠ। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো নাজ। এতটা সময় সে ভালোই ছিল। সত্যটা আর আশেপাশের মানুষগুলোর মুখোমুখি হতে একেবারেই ইচ্ছা করছে না তার। আজীবনের জন্য ঘুমিয়ে থাকার ব্যবস্থা থাকলে ভালোই হতো। নাস্তার টেবিলে আয়েশা বেগম কোমল স্বরে বললেন, এত বেলা করে ঘুমোলে কেন মা? নাজ বিরস গলায় বলল, রাতে ভালো ঘুম হয়নি? রাত জেগে পায়চারি করলে তো এমনই হবে। রাতে কি এমন কাজ ছিল তোর? এত প্রশ্ন করো না তো মা, ভালো লাগছে না। আচ্ছা, করবো না, এটা খেয়ে দেখ। আয়েশা বেগম নাজের দিকে একটা আচার ভর্তি প্লেট এগিয়ে দিলেন। নাজ কোনো প্রশ্ন না করে বাধ্য মেয়ের মতো আচার মুখে দিল। ভালো হয়েছে না? হুম। আমাদের এলাকার দুস্থ
আর বিধবা মেয়েরা বানিয়েছে। নতুন আচারের ব্যবসা শুরু করেছে বুঝলি। মেয়েগুলো আচার ভালোই বানায়, তবে ব্যবসা জানে না বলে কিছু করতে পারছে না। আমার তো ওদের উদ্যোগ খুব ভালো লেগেছে। মাঝে মধ্যেই ওদের কাছ থেকে আচার কিনে আনে। অসহায় মেয়েগুলো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সাহস কটা মেয়ের থাকে বল? নাজ চুপ করে রইল। কিরে, শুনছিস আমার কথা? শুনছি। তোর শাশুড়ি ফোন করেছিল, বারবার বলে দিয়েছে যেন দুপুরের আগেই তোকে পাঠিয়ে দেই। গোসল সেরে আয়, তোকে আজ নিজের হাতে সাজিয়ে দিব। সাজিয়ে দিতে হবে কেন? শোনো মেয়ের কথা, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিস, একটু সাজগোজ করবি না? আমি তো আর বিশ্ব সুন্দরী নই যে সকলে আমার দিকে তাকিয়ে থাকবে। তোর কি হয়েছে নাচ? এমন ভাবে কথা বলছিস কেন? আমি এমনই। নাজ আশা করেছিল শ্বশুর বাড়িতে এসে দেখবে একরাশ আত্মীয় স্বজনের ভিড় জমেছে। তার ধারণা সঠিক হলো না। বাড়ির মানুষগুলো বাদে বাড়িতে কেবল রয়েছে পাশের বাড়ির বাচ্চা একটি মেয়ে। বাচ্চা মেয়েটির সঙ্গে কণা ঘর সাজাচ্ছে। রান্নাঘরে হাসনা বেগম রান্না করছেন নাজের পছন্দের সব খাবার। হাসনা বেগম আপাত দৃষ্টিতে দেখে মনে করা একজন শাশুড়ি, যার জীবনের মূল লক্ষ্যই হলো পুত্রবধূ ভুল ধরা। তবে প্রকৃতপক্ষে তিনি তার ঠিক উল্টো। নাজকে মনে মনে প্রচণ্ড স্নেহ করেন। কিছু মানুষ আছে যারা এই স্নেহ ভালোবাসা প্রকাশ করতে সংকোচবোধ করেন। হাসনা বেগম সেই দলেরই এক বিশিষ্ট সদস্য। নাজ নিশ্চুপ ভঙ্গিতে রান্নাঘরে গিয়ে বসলো তার পাশে। হাসনা বেগম হাঁড়িতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, বৌমা, তোমাকে যে মোটা একটা ডায়েরি আনতে বলেছিলাম, এনেছো? নাজ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমি প্রতিদিন যা যা রাঁধবো সেগুলোর রেসিপি সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবে। তোমরা আজকালকার ছেলে মেয়েরা তো আবার কারো ভরসায় বসে থাকো না, নিজেরাই ইন্টারনেট থেকে রান্না শিখে ফেলো। আরে বাবা, মা খালাদের রেসিপির উপরে কিছু আছে নাকি? হাসনা বেগমের কোনো কথাই সম্ভবত পৌঁছালো না নাজের কর্ণকুহরে। মাথাটা ভনভন করছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। যে প্রশ্নগুলোর উত্তর তাকে পেতেই হবে। নাজ হঠাৎ কি যেন মনে করে বলল, মা, আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার বৌমা? আপনার ছেলেকে ফোন করে বলবেন যেন এই শুক্রবার এসে আমাকে নিয়ে যায়। হাসনা বেগম বিস্মিত গলায় বললেন, সে কি বৌমা, সবে গতকাল এরে শুক্রবারেই চলে যাবে? নাজ ইতস্তত করে বলল, আসলে মা, কলেজে একটা জরুরি কাজ পড়ে গেছে। কি এমন কাজ? প্র্যাকটিক্যাল পরীক্ষাটার কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আজ সকালে আমার বান্ধবী ফোন করে মনে করিয়ে দিল। কথাটা যদি আপনার ছেলেকে বলি তাহলে উনি আবার রাগ করে বসবেন। আপনি বললে তো আর রাগ করতে পারবে না। বলবেন মা, প্লিজ? হাসনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলতে তো হবেই, পরীক্ষা বলে কথা। পুরো মাসটা থাকার কথা ছিল। আমি তো কত কিছু ভেবে রেখেছিলাম। দীর্ঘ এক সপ্তাহ কেটে গেল। সময়টা এক সপ্তাহ হলেও নাজের কাছে যেন অনন্তকাল। এই সময়ের উপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে মানুষ চাইলেই অতীতে ফিরে যেতে পারে না? অতীতে ফিরে কোটি কোটি করে ছিঁড়ে ফেলতে সেই ছিটি কিংবা তারও আগে ফিরে যেতে ইচ্ছা করছে, যখন ওই মানুষটা তার জীবনে আসেনি। কেন আসতে গেল সাইম তার জীবনে? নাজ তো ভালোই ছিল নিজের সাজানো গোছানো জীবনটা নিয়ে। কেন এসে তার সব এলোমেলো করে দিল সে? আজ শুক্রবার। এই কয়েকটা দিন নাজ শ্বশুরবাড়িতেই ছিল। এই মুহূর্তে নাজ তার ঘরে বসে ব্যাগ গুছাচ্ছে। সাইম সকাল সকাল এসে রাগারাগি করছে মায়ের সঙ্গে। মা, এতগুলো ব্যাগ কিসের? হাসনা বেগম বললেন, ব্যাগ ভর্তি আমাদের ক্ষেতের তরি তরকারি, গাছের নারিকেলও রয়েছে। সাইম বিরক্ত গলায় বলল, তরকারি কি ঢাকায় পাওয়া যায় না? এত দূর থেকে টেনে নিয়ে যেতে হবে কেন? নিজেদের ক্ষেতের তরি তরকারির মর্ম তুই কি বুঝবি? বৌমা বুঝবে। এগুলোর কিছুই তোর জন্য দেইনি, বুঝলি? দিয়েছি বৌমাকে। প্রতিবারের মতো এবারও সাইমের উপস্থিতি আন্দোলিত করে তুলল নাজের সমস্ত হৃদয়টাকে। একবার মনে হচ্ছে তার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস বা ইচ্ছে কোনোটাই তার মধ্যে অবশিষ্ট নেই। আবার পরা মুহূর্তেই মনে হচ্ছে তার সামনে গিয়ে মনে জমে থাকা সকল প্রশ্নগুলো ছুড়ে দিতে, জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। আমার জীবনটাকে শেষ করে দিয়ে আপনি তরকারি নিয়ে ঝগড়া করছেন? পুরোটা যাত্রায় একটা টু শব্দ পর্যন্ত করলো না নাজ। প্রাণবন্ত চঞ্চল এই মেয়েটা নিশ্চুপ ভঙ্গিমার সঙ্গে একেবারেই পরিচিত নয় সাইম। একবার
মনে হলো নীরবতার কারণ জিজ্ঞেস করবে, কিন্তু করলো না। মুখে কথা না থাকলে মনে হাজারটা প্রশ্ন এসে জমেছে নাজের। মনে হচ্ছে যেন ঠিক এই মুহূর্তে সাইমের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর না পেলে মরেই যাবে। প্রশ্নগুলো করতে চাইছে, পারছে না। প্রকৃতি এতটা নিষ্ঠুর কেন? এই পরিস্থিতিতে কেন এনে ফেললো তাকে? সাইম ব্যাগগুলো নিয়ে লিফটে উঠেছে, নাজ উঠল না, সিঁড়ির দিকে পাড়ালো। প্রশ্নগুলো জিজ্ঞেস করার সময় এসে গেছে। নাজ বারবার মনে মনে কথা গোছাচ্ছে, কিন্তু প্রতিবারই গুছিয়ে রাখা সেই কথাগুলো যাচ্ছে এলোমেলো হয়ে। বাসায় পৌঁছে নাজ দেখলো দরজাটা হাট করে খোলা। সাইম ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে কি যেন করছে। নাজ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতে বলল, একটা প্রশ্ন করব? হুম? আপনার জীবনে আমার ভূমিকাটা কি বলুন তো? মানে? সিনেমায় এক এক অভিনেতা এক এক চরিত্রে অভিনয় করে না? আপনার জীবন যদি একটা সিনেমা হয়, তাহলে সেখানে আমার চরিত্রটা কি? হঠাৎ এই প্রশ্ন? অনেক আগেই জিজ্ঞেস করা উচিত ছিল, করিনি। আপনি তো জানেন কতটা বোকা আমি। এখন করছি, বলুন না। সাইম ধীর গতিতে বসলো ডাইনিং রুমের চেয়ারের উপরে। তার চোখে মুখে বিভ্রান্তি ছড়াছড়ি। বোঝাই যাচ্ছে প্রশ্নটার উত্তর তার কাছে নেই, কিংবা হয়তো কোনোদিন ভেবেই দেখেনি তার জীবনে নাজের ভূমিকা সম্বন্ধে। অবশেষে অনেক ভেবে সাইম শুকনো গলায় বলল, আমি জানি না, শুধু জানি যে আমার ভবিষ্যৎ আমি তোমাকে দেখি না। নাজের চেহারা সঙ্গে সঙ্গে রক্তশূন্য হয়ে পড়ল। আর যাই হোক এমন একটা উত্তর সে আশা করেনি। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ছুটে পালিয়ে যেতে দূরে কোথাও। নাজ সেসবের কিছুই করলো না। সাহসী মেয়ের মতো নিজেকে সামলে দাঁড়িয়ে রইল ওই মানুষটার মুখোমুখি। ধরা গলায় বলল, তাহলে এতদিন ধরে আমার ছোট ছোট প্রয়োজনগুলোর খেয়াল রাখা, আমার যাতে কষ্ট না হয় সেই জন্য কলেজের ব্যাগটা কাঁধ থেকে নিয়ে নেওয়া, মাথাটা একটু ঝিমঝিম করলেই ব্যস্ত হয়ে ঔষধ খাওয়ানো, এসবের মানে কি? তো কি করব? তুচ্ছ-তাচ্ছিল্য করবো তোমাকে? তোমার প্রতি তো আমার কোনো ঘৃণা নেই। নাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। তার চোখে মুখে প্রবল জিজ্ঞাসা। কথাটা বাংলাতেই তো বলল সে, তবুও কিছুই বুঝতে পারছে না কেন নাজ। সাইম দীর্ঘ এক শ্বাস নিয়ে থেমে থেমে বলল, তুমি নিজে একবার ভেবে দেখো, আমার সঙ্গে কি তোমার বিয়ে হওয়ার কথা ছিল? নাজ অস্পষ্ট গলায় বলল, না। তুমি তো এসেছিলে আমার বিয়েতে গেস্ট হয়ে, পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছ। আমিও তাই। বিয়েটা হওয়ার আগে যদি জানতে পারতাম যে নিজের প্রেস্টিজ বাঁচানোর জন্য আমার মা তোমাকে বাধ্য করেছে, তাহলে আমি কখনোই রাজি হতাম না। নাজ কি যেন ভেবে অন্যরকম গলায় বলল, ওহ, তার মানে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল, যদি তার সঙ্গেই আপনার বিয়ে হতো তাহলে দেখতেন তাকে নিজের ভবিষ্যতে? সাইম শুরু গলায় বলল, তুমি ব্যাপারটাকে একেবারে অন্যদিকে নিয়ে যাচ্ছ না। আজ বাবা মায়ের পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু শেষমেশ তো ব্যাপারটা অ্যারেঞ্জ ম্যারেজ থাকেনি, ফোর্সড ম্যারেজ হয়ে দাঁড়িয়েছে। যে সম্পর্কের শুরুটাই ভুল দিয়ে, সে সম্পর্কে কোনো ভিত্তি আমার কাছে নেই। এই মুহূর্তটাকে একেবারেই বাস্তব বলে মনে হচ্ছে না নাজের কাছে। মনে হচ্ছে কোনো এক স্বপ্ন দৃশ্য। বাজে স্বপ্ন তো মানুষ দেখতেই পারে, এটিও তেমনই এক স্বপ্ন। অবিশ্বাসে খাবি খেয়ে নাজ নিচু গলায় বলল, এই কথাগুলো এতদিন বলেননি কেন? এটাও তো বলিনি যে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই ঘরের পূর্ব দিকে বিশাল এক জানালা আছে। নাজ ডাইনিং টেবিলের সামনে থেকে সরে এসে দাঁড়ালো সেই জানালার সামনে। তার ভয় যে কোনো মুহূর্তে চোখ দুটো বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়বে। যার কাছে তার কোনো গুরুত্বই নেই, তাকে চোখের জল দেখানো অর্থহীন। ও পাশ থেকে আবারও শোনা গেল সাইমের কণ্ঠস্বর, দেখো নাজ, আমাদের দুজনের সামনে একটা ভবিষ্যৎ পড়ে আছে। ফ্যামিলির একটা ভুল ডিসিশনের জন্য সে ভবিষ্যৎকে ধ্বংস করার কোনো মানে হয় না। বেশ অনেকটা সময় চুপ করে থেকে নাজ বিরস কণ্ঠে বলল, বুঝলাম না। তোমাকে শুধু শুধু বারবার মন দিয়ে লেখাপড়া করতে বলি না। আমার সঙ্গে থেকে ভবিষ্যৎটাকে সুন্দর করার সুযোগ পাচ্ছ, সুযোগটা কাজে লাগাও। আমি এদিকে ভবিষ্যতের জন্য সেভিংস করছি। তোমার এইচএসসি পরীক্ষাটা হয়ে যাক, আমার ব্যাংক ব্যালেন্সও ততদিনে একটা স্টেবল পর্যায়ে পৌঁছাবে। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। বেশ অনেকটা সময় চুপ করে থেকে নাজ বিরস কণ্ঠে বলল, তার মানে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? সাইম ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। তাহলে এখনই দিয়ে দিন, শুধু শুধু অপেক্ষা করে থাকবেন কিসের জন্য? ডিভোর্সের পর আমার বাবা মাকে সামলানোর মতো ধৈর্য আর শক্তি কোনোটাই এই মুহূর্তে
আমার নেই। এখন ডিভোর্স নিলে বিষয়টা সহজভাবে মেনে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আফটার অল, তাদের সামনে আমরা সুখে একটা কাবু। তাদের হাজারটা প্রশ্নের সায়েমকে থামিয়ে দিয়ে নাজ ক্লান্ত গলায় বলল, আরেকটা প্রশ্ন করি, আর বিরক্ত করব না, প্রমিস। করো। আপনার জীবনে কি অন্য কেউ আছে? নাজ এবার গিয়ে সায়েমের মুখোমুখি থাকা চেয়ারটাই বুঝতে বুঝতে বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। দ্যাট ইজ মাই বিজনেস। কাগজে কলমে এখনো আমি আপনার স্ত্রী, ভুলে যাবেন না। সায়েম কয়েক মুহূর্ত হতবিহবল দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। বাচ্চা এই মেয়েটা যে কোনোদিন এভাবে তার সঙ্গে কথা বলতে পারে সে ভাবতেই পারেনি। ঘর অন্ধকার করে শুয়ে আছে নাজ। বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। আমি এত বোকা কেন? বোকা বলেই হয়তো লক্ষ্য করেনি সাইম নামের মানুষটা তাকে কখনো নিজের স্ত্রী বলে মনে করেনি। বোকা বলেই হয়তো আশা করেছিল মানুষটা তাকে তার মতো করেই ভালোবাসবে। তার কোনো দোষ নেই। পৃথিবীতে যারা ভালোবাসে তারা সকলেই কোনো না কোনোভাবে বোকামির সকল সীমা অতিক্রম করে যায়। নাজের কাছে একবার মনে হচ্ছে সেই চিঠিটা না লিখলে বোধহয় ভালো হতো। ভয়ঙ্কর এই সত্যের মুখোমুখি হতে হতো না তাকে। আবার তার ঠিক পর মুহূর্তেই মনে হচ্ছে অনিন্দ সুন্দর মিথ্যার চাইতে নিষ্ঠুর সত্য ঢের ভালো। ভ্রমের মধ্যে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। প্রচুর সাহস সঞ্চয় করে লিখেছিল সেই চিঠি। আজ যেন সেই সাহসটাই যেন একটু একটু করে ভেঙে ফেলেছে তাকে। নাজ ভেবে পায় না কি করে তার মনে হলো সাইম তাকে ভালোবাসবে। এই জীবনে কেউ কি কোনোদিন ভালোবেসেছে তাকে? জন্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যায় আশেপাশের মানুষগুলোর তাকে নিয়ে কটূক্তি। এক নিঃসন্তান দম্পতির বহু বছরের প্রতীক্ষার ফসল নাজ। আয়েশা বেগম দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার পর গর্ভে ধারণ করেছিলেন তাকে। যে মানুষটা 11 বছর মা হতে পারেনি তার নিশ্চয় দ্বিতীয়বার মা হবার আশঙ্কা নেই। আয়েশা বেগমের একমাত্র সন্তান হিসেবে সকলের ছেলেই আশা করেছিল, হলো মেয়ে। মেয়ে হয়ে জন্মগ্রহণ করিয়ে নাজ নিরাশ করেছিল পুরো পরিবারটা থেকে। মেয়ে হয়ে জন্মগ্রহণ করিয়ে নাজ নিরাশ করেছিল পুরো পরিবারটাকে। সেই থেকে তাকে ঘিরে কেবল নিরাশাই কাজ করে সকলের। মেয়েটা অসাধারণ ছবি আঁকতে পারে, দুর্দান্ত গান গাইতে পারে, তবে সে সকল গুণ সকলের চোখ এড়িয়ে গেল। চোখে পড়ল শুধু দোষগুলো। মেয়েটা পড়াশোনায় ভালো না, আদব কায়দা জানে না, সারাদিন কেবল বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়ায়, না জানি কত কি। যে মানুষটা কোনোদিন আশেপাশের মানুষগুলোকে মুগ্ধ করতে পারেনি, সে কি করে আশা করে সাইম তাকে ভালোবাসবে? পিচ্ছিল ছাদটার রেলিং ঘেঁষে বসে আছে নাজ। জীবনে এই প্রথমবার শীতকালের বৃষ্টি দেখল সে। কি অদ্ভুত ব্যাপার! তার জীবনের 19টি শীতকালে কখনোই কি বৃষ্টি পড়েনি, নাকি সে খেয়াল করেনি? আজকাল মস্তিষ্কের ভেতর তুচ্ছ সব বিষয় নিয়ে গবেষণা করতে ভালো লাগে। এই যেমন গতকাল নাজ দীর্ঘ সময় চিন্তা ভাবনা করলো, বাঙালি রান্নায় পেঁয়াজের ব্যবহার এত বেশি কেন? আমরা যেখানে জীবনটাকে আরামদায়ক করে তুলতে ব্যস্ত, সেখানে আমাদের মা খালারা কেন পেঁয়াজ কাটতে গিয়ে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করবে? এই পেঁয়াজ জিনিসটা রান্নায় না দিলে কি স্বাদের খুব বেশি পরিবর্তন হবে? বেশিরভাগ সময়েই নাজের এসব অর্থহীন গবেষণার কোনো ফলাফল পাওয়া যায় না। সে যে ফলাফল পেতে চায় এমনটাও নয়, কোনো এক উপায়ে মনটাকে ব্যস্ত রাখা আর কি। মনকে যতটা ব্যস্ত রাখতে পারে ততই ভালো থাকে নাজ। তবে সমস্যা একটাই, দীর্ঘ সময় জুড়ে মনটাকে ব্যস্ত রাখা সম্ভব নয়। একটা নির্দিষ্ট সময় পর তার সকল চিন্তা ভাবনা ওই মানুষটার কাছে গিয়েই ঠেকবে। সায়েম আজকাল দিনের অনেকটা সময় বাড়ির বাইরে কাটায়। অফিস থেকে দেরি করে ফিরেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যায়। অফিসের পর এক বন্ধুর কাছ থেকে ড্রাইভিং শেখে। সম্ভবত যতটা সম্ভব নাজকে এড়িয়ে চলতে চাইছে সে। নাজের প্রবল ইচ্ছে হয় তাকে এড়িয়ে চলতে, তার কথা না ভাবতে, কিন্তু পারে না, বারবার ব্যর্থ হয়। নিজের উপর প্রচণ্ড রাগ হয় তার। যে মানুষটা চিরকাল তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে এসেছে, তাকে নিয়ে কেন এত ভাবতে হবে তাকে? রেলিংয়ের ফাঁক দিয়ে শূন্য দৃষ্টিতে নিচের দিকে তাকালো নাজ। কিছু কিছু মানুষ খুবই কম সহ্য ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে। তাদের সহ্য ক্ষমতা এতটাই কম থাকে যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ঠিক এভাবেই ছাদে উঠে রেলিং বেয়ে ঝাঁপিয়ে পড়ে। নাজের সহ্য ক্ষমতাও তো মোটামুটি পর্যায়ের। তারও কি উচিত চোখ দুটো বুজে ঝাঁপিয়ে পড়া? তাতে কি মুক্তি মিলবে এই অসহ্য যন্ত্রণা থেকে? নাজ ঘরে ফিরে এলো। আর যাই হোক, রেলিং বেয়ে ঝাঁপিয়ে পড়ার মতো মেয়ে সে নয়। ঘরে আসতেই তার চোখ দুটো আটকে গেল আয়নার দিকে। আজকাল সবকিছু অসহ্য লাগে তার। সব থেকে বেশি অসহ্য লাগে নিজেকে, নিজের অস্তিত্ব
যে কারো কাছে এতটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে তা ছিল নাজের ধারণারও বাইরে। চিরকাল নিজেকে লক্ষ্মী একটা মেয়ে হিসেবেই উপস্থাপন করে এসেছে নাজ। কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা চুল, কানে ঝুলন্ত রিংয়ের মতো কানের দুল, ঢিলে ঢালা সালোয়ার কামিজ। নিজের এই রূপটাকে একেবারেই সহ্য করতে পারছে না নাজ। যতটাই লক্ষ্মী হয়ে থাকুক না কেন, দিন শেষে তো সকলে তাকে অবজ্ঞার চোখেই দেখবে। সাইমের উপরে বিন্দু মাত্র রাগ নেই তার, সকল রাগ নিজের উপরে। মানুষটা তাকে এক মুহূর্তের জন্যও ভালোবাসেনি, অথচ সে বুঝতেই পারল না, বরং প্রতীক্ষা করলো সেও তাকে ভালোবাসবে। এতটা বোকা কি করে হতে পারল সে? বহুভাবে নিজের প্রতি এই রাগটা প্রকাশ করার চেষ্টা করছে নাজ, পারছে না। তবে আজ আর রাগটা চেপে রাখবে না, নিজেকে একটা শাস্তি দিতেই হবে। নাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে কিছুটা দূরেই বড়সড় এক পার্লার আছে। এর আগেও অনেকবার তুষির সঙ্গে এসেছিল এখানে। নিজের কাছে থাকা নাজের সব থেকে প্রিয় বস্তু হলো তার লম্বা চুল। ক্লাস 8-এ ওঠার পর থেকে একবারও চুল কাটেনি। নিজের যত্ন আর পরিচর্যায় বেড়ে ওঠা চুলগুলোকে আজ নিজেই কেটে ফেলতে নিয়ে এসেছে। পার্লারের মেয়েটা আটকে উঠে বলল। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ, আর সহ্য হচ্ছে না। নাজ বিড়বিড় করে অন্য মনস্ক ভঙ্গিতে বলল, আমার থেকেই বা লাভ কি হলো? নাজ সংবিত ফিরে পেয়ে বলল, না, আপনি কার্টুন তো। যে চুল আগে কোমর ছাড়িয়ে যেত তা বহু কষ্টে কাত স্পর্শ করছে নাজের। পার্লার থেকে সোজা চলে গেল শপিং মলে। এক গাদা টি শার্ট, টপস আর জিন্স কিনে ফিরল। তুষি প্রায়ই বলতো সালোয়ার কামিজের পাশাপাশি এসব আধুনিক পোশাক পরতে নাজ চাইতো না। তার ইচ্ছা ছিল সকলের চাইতে ভিন্ন হবার। ইচ্ছাটা আজ মরে গেছে। ছোট ছোট চুল আর জিন্স টপসে আজ তাকে আর 5টা শহুরে মেয়ের মতোই লাগছে। চোখ মুখ থেকে সেই কোমলতা, সেই চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গেছে। নাচ অবশ্য তাই চাই। অতীতের সকল আবেগ হারিয়ে এক যন্ত্র মানবী হতে চাই সে। সম্পূর্ণ নতুন একটা মানুষ হতে চাই সে। যে মানুষটার মনে আবেগ বলতে কিছু নেই, যে মানুষটা ভালোবাসতে জানে না। চুল কেটে পোশাক আশাকের ধরন পাল্টে বাহ্যিক রূপটা তো যে কেউ পরিবর্তন করতে পারে, তবে ভেতরকার অন্তরাত্মাকে বদলে ফেলা কি এতটাই সহজ? দীর্ঘ ছুটি শেষে আজ নাজের 2nd ইয়ারে ক্লাস শুরু হয়েছে। ক্লাসে এসেই দীর্ঘ এক বক্তৃতা দিলেন ম্যাম, যার সরমর্ম এতদিন যা ভুল করেছো ভুলগুলো শুধরে নেওয়ার এখনই সময়। আগামী বছরই এইচএসসি, তাই গায়ে যতটা সম্ভব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। সাধারণত শিক্ষকের এসব বক্তৃতাগুলোকে খুব একটা আমলে নেয় না শিক্ষার্থীরা। বক্তৃতা শুরু হওয়া মাত্রই কেউ কেউ নিচু স্বরে গাল গল্প করে, আবার কেউ শিক্ষকের অগোচরে খাতার পেছনের পাতায় কাটাকুটি খেলতে ব্যস্ত হয়ে পড়ে। এতদিন নাজ ছিল সে দলেরই সদস্য, তবে আজ সেসব কিছুই করলো না। নির্বিকার ভঙ্গিতে বসে রইল পুরোটা সময়। ক্লাসের সকলের চাইতে একটু বেশি উচ্ছ্বসিত তুষি। দীর্ঘ 2 বছরের প্রচেষ্টার পর অবশেষে 2nd ইয়ারে উঠেছে। সে ঘোষণা করেছে এই উপলক্ষে সকল কাছের বান্ধবীদের চটপটি খাওয়াবে। তুষির কাছের বান্ধবীদের তালিকায় সব থেকে উপরে নাজের নাম। তুষি উৎফুল্ল গলায় বলল, সকলে চটপটি খাওয়া শুরুও করে দিয়েছে, আর তুই এখনো বসে আছিস? জলদি উঠে আয়। কোথায় যাব? ক্যান্টিনে। তোকে বললাম না আজ সকলকে আমি চটপটি খাওয়াবো? অন্য সবার জন্য নর্মাল চটপটি, কিন্তু তোর জন্য বেশি করে ঝাল দেওয়া মামার স্পেশাল চটপটি। আয় তাড়াতাড়ি। নাজ মলিন কণ্ঠে বলল, আজ চটপটি খেতে ইচ্ছে করছে না, আরেকদিন খাওয়াস। খেতে ইচ্ছে করছে না মানে? তুই বললেই হলো। তোর কি হয়েছে বল? তোর নাচ সেই সকাল থেকে লক্ষ্য করছি কেমন মুখ গোমড়া করে বসে আছিস। নাজ ফিকে হাসি হেসে বলল, কিছু হয়নি, কি আবার হবে? সত্যি আজ চটপটি খেতে ইচ্ছে করছে না। তাহলে অন্য কিছু খা। অন্য আরেকদিন চটপটি খাবো। তুই গিয়ে সকলের সঙ্গে আনন্দ কর, আমি যাই, আমাকে আবার নিতে আসবে। বিরক্ত মুখে ক্যাম্পাসে দাঁড়িয়ে অপেক্ষা করছে নাজ। অপেক্ষাটা সাইমের জন্য। তাদের বাড়ি থেকে কলেজে দূরত্ব খুব একটা বেশি নয়, পায়ে হেঁটে নাজ নিজেই চলে যেতে পারে। তবুও প্রতিদিন ক্লাস শেষে ওই মানুষটাকে নিতে আসতে হবে। কিছুক্ষণ বাদেই সাইমের মুখোমুখি হতে হবে ভেবেই গা বেয়ে প্রবল স্রোত বয়ে গেল তার। সে চায় না মানুষটার মুখোমুখি হতে।
সারা জীবনের জন্য নিজেকে আড়াল করে রাখার কোনো ব্যবস্থা থাকলে ভালোই হতো। নাচ বারবার হাতঘড়িটার দিকে তাকাচ্ছে বলে কখন যে ভূতের মতো তার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। ছেলেটা সেই বিখ্যাত রোমিও রিজু। রিজু হাস্যোজ্জ্বল গলায় বলল, কেমন আছো নাজনীন? সময়টা আগের মতো হলে ছেলেটাকে দু একটা কঠিন কথা বলে এখান থেকে চলে যেত নাস। তবে সমস্যা হলো সময়টা আর আগের মতো নেই। নাচও তো নেই সে আগের মানুষটা। তাই সে সেখানেই দাঁড়িয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, ভালো, তুমি? ভালো আর থাকি কি করে? সেদিনের পর থেকে তো আমার সাথে আর কথাই বললে না। আমাকে পছন্দ করো না এটা ভালো কথা, কিন্তু তাই বলে আমাকে ইগনোর করবে? ইগনোর কোথায় করলাম? সেদিনের পর তো কলেজে ছুটি হয়ে গেল। তা অবশ্যই ঠিক। তা কি করলে এই লম্বা ছুটিতে? গ্রামের বাড়ি গেছিলে? হুম। কি করলে সেখানে? সঙ্গে সঙ্গে নাজের মনে পড়ে গেল গ্রামের বাড়িতে কাটানো যন্ত্রণাদায়ক সেই দিনগুলোর কথা। সেদিনের কথা মনে পড়লেই তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। মাথার ঠিক মাঝখানে ভোঁতা ধরনের এক ব্যথা শুরু হয়। নাচ বহু কষ্টে নিজেকে সামলে অস্পষ্ট গলায় বলল, তেমন কিছু না। তুমি কি করেছো? রিজু ফুর্তির আমেজ নিয়ে বলল, গত সপ্তাহে আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাড়িতে বিরাট আয়োজন। ছুটির পুরাটা সময় এ নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেই কেটেছে। ও, আমার খুব ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করার, কিন্তু কি করে করব বলো? আমার কাছে না আছে তোমার অ্যাড্রেস, না আছে তোমার মোবাইল নাম্বার। যাই হোক, কয়েক বছর পর কিন্তু আমার মেজো ভাইয়ের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে। ভালো কথা, তোমার মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? নাচ লক্ষ্য করলো সাইম দূর থেকে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার চোখে মুখে প্রবল রাগের আভাস দেখা যাচ্ছে। যাক গিয়ে, তার রাগকে এখন আর ভয় পায় না নাস। রিজু নামের গাধা টাইপ ছেলেটার প্রতি বিন্দু মাত্র আগ্রহ নেই তার। তবুও এতটা সময় ধরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার উদ্দেশ্য একটাই, সাইমকে বুঝিয়ে দেওয়া যে সে নাচকে তার ছেলের দৃষ্টিতে দেখলেও বাকিরা দেখে না। বুঝিয়ে দেওয়া তার জীবনে অন্য কেউ থাকতে পারলে নাচের জীবনেও পারে। সাইমকে দেখেই সঙ্গে সঙ্গে ছুটে গেল না নাস। কয়েক মিনিট একই ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলল রিজুর সঙ্গে। আগ্রহ নিয়ে নিজের ফোন নম্বর টাইপ করে দিল তার ফোনে। ওদিকে যে একটা মানুষ অপেক্ষা করছে তার কোনো খেয়ালই যেন নেই। ভয়াবহ পর্যায়ে রেগে গেছে সাইম। তার রাগের লক্ষণগুলোর সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত নাচ। মানুষটা যখন রেগে যায় অস্পষ্ট এক ছায়া নেমে আসে তার চেহারায়। চোখ মুখ হয়ে ওঠে রক্তশূন্য। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে। পুরোটা রাস্তায় ফোন করে কাকে যেন উচ্চস্বরে ধমকালো। কয়েকদিন আগেও তাকে রাগতে দেখলেই বুক ধক করে উঠত। মনটা ব্যাকুল হয়ে জানতে খুঁজে বেড়াতো রাগের উৎসটা। তবে আজ নির্বিকার হয়ে বসে রইল মেয়েটা। যেন সাইমের রাগ পৃথিবী চুরমার করে ফেললেও তার কিছু যায় আসে না। ঘরে পা রাখতেই সাইম ক্ষুদ্র গলায় বলল, ছেলেটা কে ছিল? আজ কতগুলো দিন পর সাইমের মুখ থেকে পুরো একটা বাক্য শুনল নাচ। হয় কয়েকদিনে নিতান্ত প্রয়োজনে দু একটা শব্দ ছাড়া কোনো কথাই হয়নি তাদের মাঝে। কোনো এক অজ্ঞাত কারণে এখনই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না নাচ। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রাখলো। জগ থেকে গ্লাসে পানি ঢেলে লম্বা এক চুমুক দিয়ে বলল, তাতে আপনার কি? সাইম নাচের দিকে তাকিয়ে রইল অবিশ্বাস্যে, যেন অন্য কোনো ভাষায় তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে ভাষা তার জানা নেই, তবুও অর্থ উদ্ধারের চেষ্টা করছে। নাচ আবার বলল, ভাবলাম আপনি তো সুন্দরভাবেই নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিচ্ছেন। আমি কেন শুধু শুধু পিছিয়ে থাকতে যাব? একদিন তো আপনি আমাকে ছেড়েই দিবেন, তখন আমারও কাউকে না কাউকে প্রয়োজন হবে। সাইম কঠিন গলায় বলল, তোমার সাহস খুব বেড়ে আছে, তাই না? হ্যাঁ, বেড়েছে। তোমার সমস্যা কি নাজ? এমন বিহেভ কেন করছো? কিছুটা সময় চুপ করে থেকে মলিন কণ্ঠে নাচ বলল, চোখের সামনে দিন দিন পাগল হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? নাজের পাল্টা প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে সাইম পরিষ্কার গলায় বলল, ওই ছেলেটার সঙ্গে আর যেন কখনো তোমাকে না দেখি। দেখলে সমস্যাটা কোথায়? আপনি তো আমাকে ডিভোর্স দিয়েই দিবেন। দিয়ে দেবো, কিন্তু এখনো দিইনি। আমার সঙ্গে থেকে লিমিট ক্রস করার চেষ্টা করবে না। লিমিট ক্রস আমিই করেছি, আপনি করেননি। মানে? আপনার জীবনে অন্য কেউ থাকতে পারে আর আমার জীবনে পারে না। এ নিয়ে তোমার সঙ্গে আর্গুমেন্টে যাওয়ার কোনো মানে হয় না। আমার জীবনে আমি করছি না করছি সেটা তোমার দেখার বিষয় না। এই একই কথা তো আমিও আপনাকে বলতে পারি। না, পারো না, কারণ আমি তোমার লিগ্যাল গার্ডিয়ান। ডিভোর্সের আগ পর্যন্ত আমি যেভাবে চাইবো সেভাবে চলতে হবে তোমাকে।
সাইমের কথাগুলো আর সহ্য হচ্ছে না নাজের, তাই সেখান থেকে উঠে চলে এলো নিজের ঘরে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটায় ঢুকে সবগুলো ট্যাপ ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো নাজ। কান্নার ভীষণ প্রয়োজন ছিল, এতগুলো দিন ধরে বহু চেষ্টা করেও কাঁদতে পারেনি মেয়েটা, আজ পারছে। নাজের এই কান্না যেন অভিমানী সরে সাইমের কাছে জানতে চাইছে। আমাকে ভালোবাসলেন না কেন? আমি কি এতটাই খারাপ? মানুষ নিজের চোখ দুটো দিয়েই পৃথিবীকে দেখে, নিজের মস্তিষ্ক জুড়েই তার এলোমেলো সব ভাবনাগুলোর বিচরণ। নিজের মন দিয়েই মানুষ অনুভব করে সহনীয় অসহনীয় অনুভূতিগুলো। এমনটা যদি না হতো, নাজের প্রবল ইচ্ছা হয় নিজের অনুভূতিগুলো এক মুহূর্তের জন্য হলেও সাইমকে অনুভব করাতে, করিয়ে জিজ্ঞেস করতে। দেখুন কতটা ভালোবেসেছি আপনাকে, এমনটা ভালো কেউ কাউকে কোনোদিন বাঁচতে পারবে? জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ওই মানুষটা তাকে ভালোবাসবে এমন আশা করা অর্থহীন। নাজ সে আশাও করে না, তার কেবল একটাই চাওয়া মানুষটা জানুক তার ভালোবাসা দুদিনের মোহ নয়। আচ্ছা, এই ভালোবাসা জিনিসটা আসলে কি? মনসমুদ্রের উত্তাল কোনো ঢেউ, নাকি পৃথিবীর জটিলতম সমীকরণ? হাজার বছর চেষ্টা করেও যে সমীকরণের সমাধান বের করা কষ্টসাধ্য। ভালোবাসা শ্রেষ্ঠতম অনুভূতিগুলো এনে জড়ো করে মনের মাঝে, আবার একই ভালোবাসা মনটাকে ক্ষতবিক্ষত করে ফেলতে সক্ষম। কি হতো এই ভালোবাসা জিনিসটা পৃথিবীতে না থাকলে? প্রকৃতি অতি সহজে কাউকে ভালোবেসে ফেলার ক্ষমতা দেয়নি, আবার অতি সহজে মন থেকে ভালোবাসাটাকে দূর করার শক্তিও দেয়নি। নাজ যেমন প্রথম দিনেই সাইমকে ভালোবাসেনি, বেশিছে ধীরে ধীরে মনের অজান্তে, তেমনি এখন প্রাণপণ চেষ্টা করেও ওই মানুষটাকে ভালোবাসা থেকে মনকে বিরত রাখতে পারছে না। ভালোবাসার ব্যাপারটা যদি এতই জটিল হয়ে থাকে, তাহলে মানুষ অবলীলায় কি করে বলতে পারে ভালোবাসি? মানুষ কাকে ভালোবাসবে তাকে প্রকৃতি নির্ধারণ করে দেয়? তা না হলে 800 কোটি মানুষের এই পৃথিবীতে দুটো মানুষ কেন পরস্পরকেই ভালোবাসে? মোবাইলের রিংটোনের শব্দে নাজের 7-5 ভাবনায় ছেদ পড়ল। আশেপাশের মানুষগুলো আজকাল বড্ড অসহ্য লাগে। কোনো এক অদৃশ্য চাদরে নিজেকে আড়াল করতে পারলে ভালো হতো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে নাজ বিরস কণ্ঠে বলল। বল কনা। কণা উত্তেজিত গলায় বলল, হ্যালো নাজ, কি ব্যাপার? কাল সারা রাত তোর ফোন বন্ধ ছিল কেন? আমি আর মালা কম করে হলেও 3 কোটি বার ফোন করেছি তোকে। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, রাতে আর চার্জ দেওয়া হয়নি। তোর ফোন বন্ধ হয়ে গেছে আর তুই সারা রাত চার্জই দিসনি? আগে তো ফোন ছাড়া এক মুহূর্তও থাকতেই পারতি না। এখন পারি, তুই কিছু বলবি? বলবই তো, শুধু শুধু তো আর ফোন করিনি। কি বলবি? শিউলির বিয়ে। বাহ, ভালো তো। নাজ কথাটা এমনভাবে বলল যেন সে খবরটা আগেভাগেই জানতো। নিজের সব থেকে ঘনিষ্ঠ বান্ধবীর বিয়ের সংবাদে মোটেও উচ্ছ্বসিত হলো না সে। কণা হতবিহ্বল হয়ে বলল, এই নাচ, তুই বুঝতে পারছিস শিউলির বিয়ে হতে যাচ্ছে? নাজ হাই তুলতে তুলতে বলল, না বোঝার কি আছে, কার সঙ্গে বিয়ে? কার সঙ্গে আবার? শিহাব ভাইয়ের সঙ্গে। তার বাবা আগামী মাসে পোস্টিং হয়ে চিটাগাং চলে যাচ্ছে। একবার পোস্টিং হয়ে চলে গেলে আর কোনোদিন দেখা হয় না রে। সেই জন্যই শিহাব ভাই আগে ভাগে শিউলিকে প্রপোজ করেছে, বউ নিয়ে একেবারে চিটাগাঙ্গে যাবে। আমার কি যে আনন্দ হচ্ছে নাচ, তোর আনন্দ হচ্ছে না? হচ্ছে। কবে বিয়ে? আগামী মাসের 3 তারিখে। সময় কিন্তু বেশি নেই, তুই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগপত্র গুছিয়ে চলে আয়। এখানে অনেক কাজ, আমি আর মালা কতদিন সামলাবো বলতো? বিয়েতে গিয়ে আনন্দ উল্লাস করার মতো মনের অবস্থা এই মুহূর্তে নাজের নেই। তার নিজের ভালোবাসাই যেখানে মানুষের কাছে তাচ্ছিলের বিষয়, সেখানে অন্যের ভালোবাসা পূর্ণতা পাবার দৃশ্য মোটেও সুখকর কিছু নয়। নাজ শুকনো গলায় বলল, আমি যেতে পারবো না, সামনের মাসে আমার ক্লাস টেস্ট। কণা বিস্মিত গলায় বলল, সামান্য ক্লাস টেস্টের জন্য তুই শিউলির বিয়েতে আসবি না? পাগল টাগল হয়ে গেলি নাকি নাচ? না রে, সত্যি এবার সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা খুব একটা ভালো হয়নি। তাই বলে তুই শিউলির বিয়েতে আসবি না? তুই না এলে তো মেয়েটা বিয়েই করবে না। তোরা আমার হয়ে ওকে বুঝিয়ে বলিস প্লিজ, আমি সত্যিই যেতে পারবো না। এই একই জগতের মাঝে কোটি কোটি ভিন্ন জগৎ রয়েছে। এক একটা জগৎ এক এক মানুষের মস্তিষ্কে গড়ে ওঠা। সেই জগতে কেবল ওই একটা মানুষেরই বসবাস। নাজ এতকাল এমন এক জগতে বসবাস করে চলছিল যেখানে সে সাইমকে অসম্ভব ভালোবাসে। ওই মানুষটাও তাকে তার মতো করেই ভালোবাসে।
তবে আচমকাই প্রকৃতি তাকে সেই জগৎ থেকে টেনে বের করে অন্য এক জগতে এনে ফেলেছে, যে জগতে তার প্রতি ওই মানুষটার এক বিন্দুও ভালোবাসা নেই। সেও চেষ্টা করছে ভালোবাসা নামক যা কিছু আছে সবই মন থেকে তাড়িয়ে দিতে। কখনো পারছে, কখনো পারছে না। নাচ বারবার নিজের মনকে বোঝাচ্ছে, মানুষটা যখন একবার বলে দিয়েছে যে সে তাকে ভালোবাসে না, তার মানে বাসে না, কোনো কালে বাসবেও না। জোড়াজুড়ি করে আর যাই হোক কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না। তাই যে করেই হোক এই নতুন জগৎটাতে অভ্যস্ত হতে হবে তাকে। কষ্ট হলেও ভালোবাসাটাকে মন থেকে দূর করতেই হবে। নাচ বুকশেলফ থেকে পাঠ্য বইগুলো বের করে আনলো। অযত্নে বইগুলোতে ধুলো জমে গেছে। হিসাব বিজ্ঞানের বইগুলো কেবল পরীক্ষার আগেই খুলে দেখা হয়। নাচ একটা কাপড় এনে যত্ন সহকারে বইগুলো মুছে ফেললো। মনটাকে ব্যস্ত রাখার একমাত্র উপায় হলো লেখাপড়ায় মনোযোগ দেওয়া। ব্যস্ত থাকলেই কেবল সকল দুঃখ যন্ত্রণা ভুলে থাকতে পারবে সে। লেখাপড়া করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সমাজে সাইম যতটা প্রতিষ্ঠিত তার থেকেও বেশি প্রতিষ্ঠিত হতে হবে নাচকে, যাতে ভবিষ্যতে কেউ তাকে দূরে সরিয়ে রাখার সাহস না পায়। কলিং বেল বাজলো। জরিনা এসেছে। ব্যস্ত পায়ে রান্নাঘরে ঢুকতেই তার চোখ দুটো উঠে গেল কপালে। হতবাক গলায় বলল, ও আল্লাহ, আফা এত সব রান্না কেরা করছে? আমি করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। জরিনা অবিশ্বাসে চামচে করে চিংড়ি মাছের ঝোল তুলে মুখে দিয়ে বলল, ভালোই তো হয়েছে আফা, কিন্তু লবণ একটু কম হয়েছে। সত্যই আপনি রাঁধছেন? কেন বিশ্বাস হচ্ছে না? তয় আপনি এসব কোত্থেকে শিখলেন? ইউটিউব থেকে। হেডা আবার কি আফা? তোমাকে বুঝতে হবে না। শোনো জরিনা, কাল থেকে তুমি শুধু তরকারি কেটে কুটে দেবে, রান্না বান্না আমিই করব। জরিনা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে চিংড়ি মাছের দিকে। 1 বছর ধরে নাচকে চেনে সে। এই 1 বছরে একটা বারও তাকে চুলের আশেপাশে দেখা যায়নি। আজ হঠাৎ কি এমন হলো যে সে নিজ আগ্রহে রান্না করেছে? ইদানিং নাচ কোনো কারণ ছাড়াই জেদ করছে, তবে জেদটা যে কার উপরে করছে বোঝা যাচ্ছে না। সারা জীবন নিজেকে চিনে এসেছে নাজনীন হক নামে। বাবার পদবি পাল্টে ফেলার ইচ্ছা তার কোনো কালেই ছিল না। এই জন্যেই বিয়ের পরও নিজেকে নাজনীন হক হিসেবেই পরিচয় দিয়ে এসেছে। তবে গতকাল আচমকাই কি যেন মনে করে ফেসবুকে নিজের নাম পাল্টে লিখল নাজনীন চৌধুরী। আরও ভালো হতো নাজনীন সাইম চৌধুরী লিখতে পারলে। নাম পাল্টে ফেলা, রান্নাবান্না করা এসব কিছুই সাইমকে নতুন করে মুগ্ধ করার জন্য করছে না নাজ, করছে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যে। সাজানো গোছানো এই সংসারটা চিরকাল তার থাকবে না, তবে যতদিন থাকবে নাজ তার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতে চায়। অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাইম। এই সময়টুকু নাজের জন্য সব থেকে ভয়াবহ। আগে সারাটা দিন অপেক্ষা করে থাকতো কখন সাইম অফিস থেকে ফিরবে, আর কখন সে সারাদিনে জমে থাকা কথাগুলো এক এক করে বলবে। এখন আর সেই পরিস্থিতি নেই। মনের কথাগুলো মনেই জমে থাকে। ক্রমশ দূরে সরে যাচ্ছে মানুষটা। এই দূরত্ব যেদিন অসহনীয় পর্যায়ে চলে যাবে সেদিন নির্ঘাত পাগল হয়ে যাবে নাজ। রাত 9টার কাছাকাছি। নাজ মনোযোগ দিয়ে জটিল একটা হিসাব সমাধানের চেষ্টা করছে। কোনো দিকে কোনো খেয়াল নেই। আগে পড়তে বসলেই বারবার হাতটা চলে যেত মোবাইলের উপরে, কিন্তু আজ সেই মোবাইলটাই অসহায়ের মতো পড়ে আছে টেবিলের এক কোণে। হুট করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই বুক থক করে উঠল তার। সাইম ফোন করেছে। একই ছাদের নিচে বাস করে যে মানুষটা তার সঙ্গে কথা বলে না, সে এত রাতে ফোন করেছে কেন? হ্যালো। ফোনটা রিসিভ করতে এক প্রচণ্ড স্রোত নাজের শির দ্বারা প্রকম্পিত করে বয়ে গেল। সাইমের মোবাইল থেকে ফোনটা করা হলেও অপর প্রান্ত থেকে মানুষটা সাইম নয়, অন্য কেউ। নাজ কম্পিত স্বরে বলল, কে? অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন এক কণ্ঠস্বর ভেসে এলো। নাজনীন বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? তাড়াতাড়ি স্কয়ার হসপিটালে চলে আসতে পারবেন? মানে কেন? নাজের হৃদস্পন্দনের গতি যেন মুহূর্তেই কয়েক হাজার গুণ বেড়ে গেল। চারিদিকে নেমে এলো অন্ধকার। সে এখন কি করবে? আচ্ছা, মানুষটা ঠিক আছে তো? এতগুলো দিন মনে মনে মানুষটাকে কম ভর্ৎসনা করেনি, তবে তার কিছু হয়ে গেলে নাজ যে বেঁচে থাকতে পারবে না। বাসা থেকে স্কয়ার হসপিটাল বেশ দূরেই বলা চলে। যে মেয়েটা দিনের বেলাতেই একা একা বের হবার সাহস পায় না, সে রাতের অন্ধকারে এতটা পথ পাড়ি দিয়ে চলে এসেছে হসপিটালে। নাজের দু কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মানুষটার মুখটা। মানুষটার কোনো ক্ষতি হয়ে যাক এমনটা তো নাজ কখনো চায়নি। বারবার নিজেকে দোষারোপ করছে নাজ।
কি হতো সেই চিঠি না লিখলে, অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ কোনোদিনও না করলে? তাহলেই বোধহয় ভালো হতো। সবকিছু থাকতো আগের মতো। মানুষটা নিজেকে আড়াল করে রাখতে এতটা ব্যস্ত হয়ে পড়তো না। তাকে এড়িয়ে চলার জন্য সারাদিন বাড়ির বাইরেও থাকতো না। অ্যাক্সিডেন্টও হতো না। ওই ভদ্রলোক আরেকবার সাইমের নম্বর থেকে ফোন করে বলেছিল তাকে 3 তলায় রাখা হয়েছে, কেবিন নম্বর 306। নাচ উদ্ভ্রান্তের মতো ছুটে গেল সেদিকে। কেবিনের সামনে পৌঁছাতেই দেখা মিলল লম্বা চৌড়া এক ব্যক্তির। বয়স সম্ভবত সাইমের মতোই, চুলগুলো কোকড়ানো। এতটা সময় বসেই ছিল। নাজকে দেখেই উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি নাজনীন? নাজ অস্ফুট স্বরে বলল,